বলি ছুরা কোথা পাবি? এটা আমার নাকি বুড়িমা? এটা আমার এক বন্ধুর, তাকে ফেরত দিতে হবে। এত সব নাটক শেষ হয় বুড়িমা। বন্ধুরা সবাইকে নমস্কার, আমি জীবন চক্রবর্তী আর আপনারা দেখছেন জীবন বাংলা চ্যানেল। আজকেকার ছায়াছবি বন্দি। মহানায়ক উত্তম কুমার এবং সুলক্ষণা পণ্ডিতের একটা সুপারহিট ছবি বন্দি। আমাদের এই বন্দি ছায়াছবি, যাতে উত্তম কুমারের ডবল রোল আছে, এক ছোট ভাই এক বড় ভাই। ছোট ভাই খুব বোকা আর বড় ভাই খুবই চালাক। আসুন ছায়াছবিটা ভালোভাবে দেখি। মহারাজা ব্রজভান সিং একদিন নিজের বন্ধু বান্ধবের সঙ্গে বসে আছেন জঙ্গলের শিকারে। সেখানে ব্রজভান সিং বলছেন, দুটো বিয়ে করলাম আমি, কিন্তু আমার একটাও সন্তান হলো না। কিন্তু আমার ছোট ভাই বিক্রম সিং মানে উৎপল দত্ত, ও খুবই ভালো ছেলে, খুবই ভালো লোক। আমি ওর ছেলে কাঞ্চন মানে আমজাদ খানকে এই রাজ্যের রাজকুমার বানাবো। উৎপল দত্ত কিন্তু এই খবর শুনে খুবই খুশি, কি আমার ছেলে কাঞ্চন মানে আমজাদ খান আর কি এই রাজ্যের মহারাজা হবে। পদ্মা খান্না এসে বলছে, আপনি জানেন একটা কথা, বড় রানীর কোলে ভরতপুরের উত্তরাধিকারী আসছে খুব তাড়াতাড়ি। উৎপল দত্ত খুব রেগে বলছেন, তোমাকে কে বললো? পদ্মা খান্না বলে ওঠেন, আমাকে বড় রানী নিজে বলেছেন। তখন উৎপল দত্তই বলেন, আমার জীবনে এই একমাত্র স্বপ্ন কি আমার ছেলে কাঞ্চনী এই ভরতপুরের মহারাজা হোক। বড় রানীর নাম আমি এই পৃথিবী থেকে মিটিয়ে দেব। উৎপল দত্ত বড় রানীর চরিত্র নিয়ে মহারাজাকে বলছেন, মহারাজা, বড় রানী জানি না কারুর সঙ্গে পালিয়ে গেছে। উৎপল দত্ত কিন্তু জালিম সিংকে বলেছে কি তুমি বড় রানীকে ধরে নিয়ে যাও আর জঙ্গলে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে বন্ধ রেখো, আর ওখানেই তুমি ওর হত্যা করে দিও। কিন্তু জালিম সিং যখন হত্যা করতে যাচ্ছে বড় রানীর, তখন বড় রানী বলছেন, গর্ভধারণ করেছি আমি, আমার পেটে বাচ্চা আছে, তুমি আমাকে মেরো না। তখন জালিম সিং বলছে, আমি জীবনে অনেক পাপ করেছি, অনেক লোককে মেরেছি, কিন্তু এই গর্ভধারিত কোনো মেয়ে ছেলেকে আমি আজ পর্যন্ত মারিনি। আপনি এখান থেকে পালিয়ে যান, আপনাকে আমি মারতে পারি না। রানী এই কথা শুনে দেখছে বাইরে বেশ মহারাজা আর উৎপল দত্ত দুজনে এসে হাজির। উৎপল দত্ত যখন দরজা খটখট করে, তখন রানী কিন্তু ভেতরেই ছিল। জালিম সিং বাইরে এসে বলে, বলুন। মহারাজার সামনে উৎপল দত্ত জালিম সিংকে বলে, তুই এত বদমাশ আমি জানতাম না। এই বলে জালিম সিংকে নিজের তরোয়ার দিয়ে পেটে ঢুকে দেয়। জালিম সিং ওখানেই আধমরা হয়ে যায়। জালিম সিং যখন পড়ে যায় নিচে, তখন নিজের কুলহাড়িটা দিয়ে উৎপল দত্তর পায়ে এত জোরে মারে কি উৎপল দত্তর পায়ের আঙুলগুলো কেটে যায়। তারপরে জালিম সিং মরে যায়। এই আঙুল কটা ব্যাপারটা মহারানী ভেতর থেকে জানলা থেকে দেখছিল, আর সেই দেখে পারে মহারানী ভয়ে পেছনকার দরজা দিয়ে পালিয়ে যায়। বড় রানী পালাতে পালাতে এক কালী মন্দিরে এসে অজ্ঞান হয়ে পড়ে যান। বন্ধুরা, আস্তে আস্তে সময়টা পেরিয়ে যায়, 6 বছর হয়ে যায়। এদিকে ভরতপুরের মহারাজা খুবই চিন্তিত থাকেন। একদিন ছোট বউ মহারাজার সঙ্গে দেখা করেন, আর ওদিকে বড় রানীর ছেলের বয়স হয়ে যায় 6 বছর। ওর নাম রাখা হয় খোলা সিং। বড় রানী বলেন, ঠাকুর করুক কি তোকে কেউ না চিনতে পারে কি তুই বড় রানীর ছেলে। এই কথাটা মন্দিরে দাঁড়িয়ে একজন শুনে নেয়, আর উৎপল দত্তকে গিয়ে এই খবরটা দেয়, বড় রানী এই মন্দিরে আছে আর ওনার একটা বাচ্চাও আছে 6 বছরের। এইসব কথা শুনে উৎপল দত্ত খুবই রেগে ওঠেন। রানীমার গলায় কিন্তু একটা হীরের হার আছে। তখন ওখানে উৎপল দত্ত চলে আসে আর ওই মন্দিরের পণ্ডিতকে খুন করে দেয়। ওখানে বড় রানীকেও উৎপল দত্ত পেয়ে যায়। বড় রানীকে খুব ভয় দেখিয়ে বড় রানীকে জিজ্ঞেস করে, কি তোর ছেলে কোথায় আছে, বল কোথায় আছে তোর ছেলে। বড় রানী কিছুতেই
বলে না, তাতে বড় রানীকে উৎপল দত্ত খুন করে দেয়। এই ব্যাপারটা কিন্তু ভোলা সিং মানে উত্তম কুমার ছোটবেলায় দূর থেকে দেখে নেয় কি আমার মাকে ওই লোকটা খুন করেছে। সেখানে পণ্ডিত মশাইয়ের একটা বাচ্চা ছেলে আসে। উৎপল দত্ত মনে করে কি এটা হয়তো এই বড় রানীর ছেলে। এই ভেবে পণ্ডিতের ছেলেকে উৎপল দত্ত মেরে ফেলে। এই ভেবে আমি বড় রানীকেও মেরে ফেললাম আর ওর সন্তানকেও মেরে ফেললাম। এই ভেবে উৎপল দত্ত খুবই খুশি হয় আর দুজনকেই মেরে ওখান থেকে চলে যায়। এইসব ব্যাপারটা কিন্তু ভোলা সিং দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখে নেয়। উৎপল দত্ত যখন ওখান থেকে চলে যায় তখন ভোলা সিং নিজের মায়ের কাছে আসে। বড় রানীর একটুখানি শ্বাস ছিল। বড় রানী বলে, পালিয়ে যা, পালিয়ে যা বেটা, তুই এখান থেকে পালিয়ে যা। এই বলে বড় রানী মারা যান। গ্রামে এক বুড়ি মার সঙ্গে ভোলা সিং থাকে। আস্তে আস্তে ভোলা সিং বড় হয়ে যায়। ভোলা সিং মানে উত্তম কুমারকে গ্রামের লোকরা খুবই ভালোবাসে। বস্তির গরিব মানুষদের কাছে এক সেঠ সুদে সবাইকে টাকা দেয় এবং ভুল কাগজে সাইন করিয়ে নেয়। সেঠকে ভেষ বদলে বদলে উত্তম কুমার খুবই ঠকায়। সেঠ তখন উত্তম কুমারের পেছনে পুলিশ লাগিয়ে দেয়। উত্তম কুমার কিন্তু পালিয়ে পালিয়ে বেড়ায়। পালাতে পালাতে একবার এক ট্রেনে চেপে যায়। ওই ট্রেনেতে রামপুরের রাজকুমারী রাধা মানে সুলক্ষণা পণ্ডিত ফার্স্ট ক্লাসে যাত্রা করছিলেন। সেই ডিব্বেতেই উত্তম কুমার চেপে যায়। ট্রেনে উত্তম কুমার এক জাদুঘর বেনে নিজের পরিচয়ে রাজকুমারীকে দেয়, কিন্তু রাজকুমারী ট্রেনের চেনটা টেনে দেয়। ট্রেন টানাতে গাড়িটা দাঁড়িয়ে যায়, কিন্তু উত্তম কুমার সময় দেখে গাড়ির ছাতে চেপে যায়। পুলিশ কিন্তু উত্তম কুমারের পেছনে পেছনে ছোটে। উত্তম কুমার ট্রেনের ওপরে লাফিয়ে 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 যখন ট্রেনটা পুলের ওপর দাঁড়ায়, উত্তম কুমার ট্রেনের ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে যায়। পুলিশ তখন আর উত্তম কুমারকে খুঁজতে পারে না। এই নদীতে প্রথমবার এই উত্তম কুমার আরো উত্তম কুমারকে দেখে। উত্তম কুমার এখানে নৌকা বিহার করছিলেন। এই উত্তম কুমার সেই হচ্ছেন যিনি ভরতপুরের রাজকুমার, যাকে উৎপল দত্ত ধরে মদ খাইয়ে খাইয়ে বন্ধ রেখেছে। নৌকা বিহারে ওনার সঙ্গে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল বিন্দু। এই উত্তম কুমার এক অন্য উত্তম কুমারকে সাঁতলাতে দেখে খুবই অচম্ভ হয়ে যান। হিন্দি ছায়াছবির ইফতেখার এই ছায়াছবিতে সেনাপতি মহারাজা বলছেন সেনাপতিকে, যুবরাজকে হাজির করতেই হবে তোমাকে, যাও যুবরাজকে খুঁজে আনো। মদনপুরীও হিন্দি সিনেমায় কাজ করেছে। দেবান মদনপুরী সেনাপতিকে বলে, তুমি সেনাপতি আর আমি হলাম এখানকার দেবান, আর এই ভরতপুরে সব দায়িত্ব আমাদের মাথার উপরে। এই প্রতিজ্ঞা করেছিলাম কি আমরা যুবরাজকে এই সিংহাসনে বসাবো। যুবরাজ কি করে চলে গেলেন, কোথায় গেছেন আমরা কিচ্ছু জানি না। ওদিকে যুবরাজ মানে উত্তম কুমার এক নাতনেওয়ালির সঙ্গে খুব হাসাহাসি করছেন, গান বাজনা হচ্ছে। এই যুবরাজকে উৎপল দত্ত বন্ধ করে রেখেছে। কেননা যে উৎপল দত্ত নিজের ছেলে কাঞ্চন সিং মানে আমজাদ খানকে এই রাজ্যের মহারাজা বানাতে চায়, তাই আসল মহারাজাকে কারাবাসে রেখেছেন। উৎপল দত্ত বড় রানীর থেকে কারা সেই হারটা বিন্দুকে উপহার স্বরূপ দিচ্ছেন। বিন্দু রাজকুমার মানে উত্তম কুমারের সঙ্গে গান করছেন। তখন পাবনা খান্না উৎপল দত্তকে এসে বলছেন কি ছোট রানীর ছেলে হতে যাচ্ছে। উৎপল দত্ত বলছেন কি যদি ছেলে হয় তো বাঁচবে না। পাবনা খান্না উৎপল দত্তকে বলছে, সেনাপতি আর দেওয়ান বাবু আপনার উপরে খুবই সন্দেহ করেন। তখন উৎপল দত্ত পাবনা খান্নাকে জিজ্ঞেস করে, তোমাকে কিছু জিজ্ঞেস করছিলেন কি? তখন পাবনা খান্না বলে, আমাকে যদি কিছু জিজ্ঞেস করেন তো আমাকে তো মুখটা বন্ধ রাখতে হবে, কেননা যে আমি তো বড় রানীর মৃত্যুর সব ব্যাপারটা জানি।
উৎপল দত্ত ধরে কথা বলতে বলতে পদ্মা খান্নার মদের গেলাসে বিষ দিয়ে দিচ্ছেন আর পদ্মা খান্নাকে বলছেন খাও খাও তোমার সব ঠিক হয়ে যাবে। পদ্মা খান্না যেই মদের গেলাসটা তুলে খাচ্ছেন ওনার খুবই শরীর খারাপ হয়ে যাচ্ছে। পদ্মা খান্না বলছেন কি দিয়েছেন আমাকে, বিষ দিয়েছেন কি? হ্যাঁ, তোমাকে বিষ দেওয়া হয়েছে। পদ্মা খান্না ওখানে আস্তে আস্তে নিজের প্রাণ ত্যাগ করেন। পদ্মা খান্নার মরার আগে কিন্তু উৎপল দত্ত বড় নানির হারটা যেটা আর কি পদ্মা খান্নাকে দিয়েছিল পদ্মা খান্নার গলা থেকে বার করে নেয়। উত্তম কুমার খুব থকে যাওয়াতে একটা সোফার ওপর ঘুমিয়ে পড়েন আর জাল দিয়ে ধরে উত্তম কুমারকে মহারাজার প্রাসাদে প্রস্তুত করেন। আমি ভরতপুরের সেনাপতি রঘুবীর সিং। উত্তম কুমার ওনাকে জিজ্ঞেস করেন আমাকে এখানে কেন ধরে এনেছেন আপনারা? তখন সেনাপতি বলেন তুমি হবে এই ভরতপুরের যুবরাজ। আমাদের আসল যুবরাজ না ফিরে আসবেন আপনাকে যুবরাজের অ্যাক্টিংটা করতে হবে। সেনাপতি বলেন আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব, তুমি রাজার মতন থাকবে। উত্তম কুমারকে রাজভবনে নিয়ে যাওয়া হয়। ওদিকে উত্তম কুমার রাজভবনের ছাদ থেকে দড়িতে লটকে নিচে নেবে আর পালিয়ে যায়। উত্তম কুমার একটা শিব মন্দিরে শরণ নেয়। হঠাৎ খুব জোরে বৃষ্টি চলে আসে। বৃষ্টি যখন থেমে যায় তখন উত্তম কুমার মন্দির থেকে বেরিয়ে যায় জঙ্গলের মধ্যে একটা মেয়ে ছেলে আর ব্যাটা ছেলের হাসি শুনতে পায়। উত্তম কুমার দরজার ফাঁক দিয়ে দেখে কি একটা মেয়ে ছেলে খুব হাসছে আর একটা ব্যাটা ছেলে নিজের জামা পরছে। যে ব্যাটা ছেলে জামা পরছে তার পিঠে লাল ছাপটার দাগ, মনে হচ্ছে কেউ মেরেছে, সেই মারার দাগ। তখন উত্তম কুমারের নিজের পুরনো সব কথা মনে পড়ে যায়, এই দাগওয়ালা লোকটাই আমার মায়ের খুন করেছিল। কিন্তু এই লোকটার চেহারাটা দেখা যাচ্ছে না, খালি পেছন থেকে ওর পিঠটা দেখা যাচ্ছিল। উত্তম কুমার কি জানতে চাই লোকটা কে, কিন্তু যখন ভেতরে যায় তখন ওরা দুজনে ওখান থেকে পালিয়ে যায়। উত্তম কুমার আবার নিজের মহলে ফিরে আসে। তখন উত্তম কুমার বুঝতে পারে কি আমার মায়ের যে খুন করেছিল এই লোকটা এখানেই কোথাও আছে, তো আমি এই রাজমহল ছেড়ে কোথাও যাব না। এই ভেবে উত্তম কুমার রাজমহল ফিরে আসে। রাজমহলে এসে বলে আমাকে এখানে কিছুদিন আরো থাকতে হবে। অমরেশপুরী এক গুন্ডা হচ্ছে যাকে আমজাদ খান আর কি পেলে রেখেছে। অমরেশপুরী উৎপল দত্তকে খবর পাঠিয়েছে কি পাখি বাসায় ফিরে এসছে। উৎপল দত্ত বলছে না না, পাখি তো এখানেই খাঁচা বান্ধ। আসল রাজকুমারকে উৎপল দত্ত নিজের কাছে কারাগারে ধরে রেখেছে। উৎপল দত্ত আমজাদ খানকে বলছে চলো আমরা তবে রাজভবনে যাই, দেখছি কার রাজ তিলক হবে। আসল রাজকুমার তো বাইজির সঙ্গে মদে নেশায় চুর। উৎপল দত্ত আর আমজাদ খান দুজনেই রাজভবনে পৌঁছায়, যেখানে উত্তম কুমারের রাজ তিলক হবার জন্য পুরো তৈয়ারি হয়ে গেছে। উত্তম কুমারকে দেখে কিন্তু অবাক হয়ে যাচ্ছে কি উত্তম কুমার ওখানেও আছে, তো এটাকে। তখন উত্তম কুমার বলছেন কাকা আমাকে আশীর্বাদ তো করুন। ওকে গলা লাগিয়েই বলছে কি আশীর্বাদ এই করছি আমি কি তুই নকল মহারাজার অ্যাক্টিংটা ভালোভাবে কর। এখানে কিন্তু রাজভবনে উত্তম কুমারের সঙ্গে ডান্সারদের সঙ্গে একটা গান আছে। গানটা কিন্তু কিশোর কুমার গেয়েছেন আর মিউজিক হচ্ছে শ্যামল মিত্রর। আমজাদ খান আর উৎপল দত্ত দুজনে মিলে এই প্রোগ্রাম বানায় কি রাজ তিলকের সময় আমরা ঝাড়বাতির দড়িটা কেটে ফেলবো আর ঝাড়বাতিটা যখন ওনার গায়ে পড়বে উনি নিজেই মরে যাবেন। গান শেষ হওয়ার পর অমরেশপুরীকে এই কাজ দেওয়া হয়েছিল কি তুই ঝাড়ের দড়িটা কেটে ফেলবি আর ওর মাথায় এসে পড়বে। এখানে একটা গান আছে, হেলেন একটা গান করছে। উত্তম কুমার কিন্তু ঝাড়বাতির দড়িটা কাটা আছে ওটা দেখে ফেলেছে আর উত্তম কুমার ঠিক সময় সুলক্ষণা পণ্ডিতকে হাত ধরে টেনে বাঁচিয়ে নেয়। ঝাড়টা উত্তম কুমারের পাশে এসে পড়ে। এ ব্যবহারে সুলক্ষণা পণ্ডিত মানে রামপুরের রানী উত্তম কুমারকে মনে মনে ভালোবাসতে লাগে।
উত্তম কুমার ওদের ধরতে চায়, কিন্তু ওরা উত্তম কুমারকে ঢেকলে পালিয়ে যায়। উত্তম কুমার আবার সেই রাজমহলে ফিরে আসেন। গরিবের জীবনেও কখনো কখনো বসন্তর ছাঁচ লাগে। রাজকুমারী উত্তম কুমারের কথাতে হারিয়ে যান, আর এখানে রাজকুমারী একটা গান করছেন। মদনপুরী ইফতেখারকে বলছে কি নকল মহারাজার বিয়ে দেখে ওরা আসল মহারাজাকে হাজির করবে। আসল উত্তম কুমারের নিজের মায়ের কথা মনে পড়ে যায়। সেনাপতি ইফতেখার এসে আসল উত্তম কুমারকে বলছে, আজ আপনার জন্মদিন, আপনার মানে মহারাজের জন্মদিন। তখন উত্তম কুমার বলছেন, ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন। উত্তম কুমার যখন হলে আসেন তখন উনি দেখেন কি প্রেমা নারায়ণ অনেকগুলো বড় বড় উপহার নিয়ে এসছেন। আর প্রেমা নারায়ণ উত্তম কুমারকে বলছেন কি রামপুরের রানী আপনাকে জন্মদিনের উপহার পাঠিয়েছে। কিন্তু বন্ধুরা, ওই উপহারের ভেতরে বড় বড় গুন্ডারা সব লুকিয়ে আছে। হঠাৎ উপহার থেকে গুন্ডারা সব বাইরে বেরিয়ে আর উত্তম কুমারকে জান দিয়ে মেরে দিতে চায়। সব গুন্ডারা উৎপল দত্তর পাঠানো গুন্ডা। আর উত্তম কুমারকে গুন্ডারা জালের মধ্যে ফাঁসিয়ে নেয়। জালের মধ্যে ফাঁসিয়ে নেওয়ার পর গুন্ডারা উত্তম কুমারকে একটা নদীতে ফেলে দেয়। নদীতে উত্তম কুমার জাল সমেত ভেতরে যায়, কিন্তু উত্তম কুমারের কাছে যে একটা ছুরি থাকে সবসময়, সেই ছুরিটা বার করে উত্তম কুমার জালটা কেটে ওই নদী থেকে বাইরে বেরোয়। আমরেশপুরী বিন্দুকে বলছে, এবার আবার জানি না কিরকম ভাবে মহারাজ মানে উত্তম কুমার বেঁচে গেলেন। তখন মদনপুরী বলছেন কি এবারে আমাদের আসল মহারাজকে খুঁজে আনতে হবে, কেননা যে 3 দিন পরে রামপুরের রাজা নকল মহারাজার সঙ্গে সুলক্ষণা পণ্ডিতের বিয়ে ঠিক করে ফেলেছেন। আমজাদ খান বলছেন রামপুরের হোলি হবে উত্তম কুমারের শেষ হোলি। বন্ধুরা, এখানে একটা হোলির গান আছে। মহারাজাকে আমরেশপুরী হোলির দিনেও মারতে পারেনি, তাই আমজাদ খান ওকে চাকু চালিয়ে মেরে ফেলে। তখন উত্তম কুমার বলে, তোমরা নিজের মহারাজাকে খুঁজে নিয়েছো, আমি প্রতিজ্ঞা করছি তোমাকে আমি সব কথা খুলে বলবো। ওদিকে বিন্দু আসল মহারাজাকে কারাগার থেকে ছাড়িয়ে নিয়ে যেতে চায়, তাই কিন্তু আমজাদ খান আবার থেকে ওনাকে ধরে কারাগারে নিয়ে আসে। উত্তম কুমার তখন সব কথা সত্যি সত্যি রাজকুমারীকে মানে সুলক্ষণা পণ্ডিতকে বলে ফেলে। উত্তম কুমার বলে, ট্রেনে যে দেখা হয়েছিল সেই জাদুঘর আমি, মন্দিরে যে পণ্ডিতের সঙ্গে আপনার দেখা হয়েছিল সে পণ্ডিত আমি কোনো কালেই না রাজা ছিলাম না মহারাজা। মহারাজার চেহারাটা আর আমার চেহারাটা মেল আছে, তাই দিওয়ানজি আমাকে নকল রাজা বানিয়ে রেখেছে। নকল রাজা হয়ে আমাকে রোজই নানা রকমের খেলা খেলতে হয়। আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, আমার মন বলছে কি আজকে আপনাকে সত্যি কথাটা আমি প্রকাশ করে দিই। বন্ধুরা, এসব কথা শুনে কিন্তু রাজকুমারীর মনটা ভেঙে পড়ে। রাজকুমারী ওনাকে বলে ওঠেন, তুমি আমাকে আগে বলনি কেন এসব কথা? তখন উত্তম কুমার বলছেন, আমি যাবার আগে আপনাকে একটা প্রতিজ্ঞা করে যাই, যতদিন মহারাজা উদয় সিংকে বার করে আপনার সামনে হাজির না করতে পারি ততদিন আর এই রাজ্যতে আমি ফিরবো না। উৎপল দত্ত বিন্দুর সঙ্গে দেখা করেন এবং কথাবার্তা হতে হতে বিন্দুকে খুন করে দেন। ঠিক ওই সময় উত্তম কুমার ওখানে পৌঁছে যায় আর বিন্দুকে মারতে দেখে নেয়, বিন্দুর খুন করতে দেখে নেয়। বিন্দু কিন্তু মরার আগে উনির নামটা বলতে চায় কিন্তু বলতে পারে না আর নিজের প্রাণ ত্যাগ করে। বিন্দু মরার পর উত্তম কুমার বিন্দুর হাতে নিজের মায়ের গলার হারটা দেখতে পায়। তখনই উত্তম কুমারের ছোটবেলাকার সব কথাটা মনে পড়ে যায়। উত্তম কুমার রাজমহলে আবার ফিরে আসেন। উত্তম কুমার যখন রাজমহলে ফিরে আসেন তখন ওনার পকেট থেকে ওনার মায়ের সেই হীরের হারটা পড়ে যায়, কিন্তু ওখানে মদনপুরী ওই হীরের হারটা তুলে নেয় আর বুঝতে পেরে যায় কি এই হারটা কার। মদনপুরী তো জানে এই হীরের হারটা বড় রানীর হার,
বড় রানীর হারটা উত্তম কুমারের কাছে কিরকম ভাবে আসলো, তখন উত্তম কুমার আবার যখন মদনপুরীর কাছে ফিরে এসে জিজ্ঞেস করেন কি হলো, মদনপুরী জিজ্ঞেস করেন উত্তম কুমারকে কি এই হারটা তুমি কোথায় পেলে? তখন উত্তম কুমার বলেন এই হারটা আমার মায়ের হার। দিওয়ান যে এই কথাটা বুঝতে পারেন, তার মানে উত্তম কুমার বড় রানীর ছেলে। বড় রানীর ছেলে মানে ভোলা সিং। ভোলা সিং আর উদয় সিং এরা দুজনে তার মানে ভাই। উত্তম কুমার নিজের ঘোড়া নিয়ে বিজয়গড়ের জন্য বেরিয়ে পড়েন। যে বিজয়গড়ের নামটা বিন্দু মরার আগে উত্তম কুমারকে বলেছিল। বিজয়গড় যাবার রাস্তায় কিন্তু উৎপল দত্তের গুন্ডারাদের সঙ্গে উত্তম কুমারের খুব মারামারি। এই মারামারিতে ওখানে আমজাদ খানও চলে আসে। ওদিকে আমজাদ খান রাজকুমারী সুলক্ষণা পণ্ডিতকেও ধরে আনে। আসল উত্তম কুমার মানে উদয় সিংকে দেখে মহারানী চিনতে পারেন, এই হচ্ছেন উদয় সিং আর এ হচ্ছে ভোলা সিং। এরা দুজনে ভাই। এই ভোলা সিং আমজাদ খানের মহলে চলে এসছেন। আমজাদ খান কিন্তু উদয় সিংকে মারতে চায়। উদয় সিং মানে আসল মহারাজা, সেই দাড়িওয়ালা উত্তম কুমার। সেই সময় রাধা দেবী মানে সুলক্ষণা পণ্ডিত সামনে এসে দাঁড়িয়ে যান। ভোলা সিং ওপর থেকে আমজাদ খানকে একটা তীর মারে। উৎপল দত্তর সঙ্গে মারামারি হয় আসল মহারাজার সঙ্গে, আর ভোলা সিং এর সঙ্গে মারামারি হয় আমজাদ খানের সঙ্গে। উৎপল দত্তর জুতোটা খুলে দেয়। জুতোটা খোলাতেই উৎপল দত্ত সেই আঙুল কাটা দেখা যায়। তখন ভোলা সিং মানে উত্তম কুমারের সব কথা মনে পড়ে যায়, কি আমার মার তার মানে এই খুন করেছিল। উত্তম কুমার উৎপল দত্তকে খুব মারে। শেষকালে উৎপল দত্তকে একটা চাকু বার করে দেয়, কি এটাই হচ্ছে সেই চাকু, যে চাকু দিয়ে তুই আমার মাকে মেরেছিলিস, এই চাকুটা তুই নিজের কাছে নিয়ে যা। উৎপল দত্ত বলছেন না আমাকে মেরো না। কিন্তু সেই সময় উত্তম কুমার ওই চাকুটা ছুঁড়ে উৎপল দত্তের বুকে মারাতে সেই সময় ওর ছেলে কাঞ্চন সিং মানে আমজাদ খান ওখানে চলে আসে। যখন নিজের বাবাকে দেখে ওখানে মরে পড়ে আছে, তখন ওর খুব রাগ হয় আর উত্তম কুমার সিং এর খুবই মারামারি হয়। উৎপল দত্তর প্রাণটা ছাড়েনি, কিন্তু দেখছে কি আমার ছেলে কাঞ্চন সিংকে উত্তম কুমার খুব মারছে। সেই সময় উৎপল দত্ত নিজের চাকুটা ছুঁড়ে উত্তম কুমারকে মারতে যায়, কিন্তু উত্তম কুমারের জায়গায় ও চাকুটা নিজের ছেলে আমজাদ খানের ছাতিতে লেগে যায়। উৎপল দত্তও মারা যায় আর আমজাদ খানও মারা যায়। শেষকালে ইফতেখার ওখানে চলে আসে আর হাত জুড়ে মহারাজাকে বলে, মহারাজা আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না আপনি বড় রানীর ছেলে। উদয় সিং ও ছোট ভাইও এসে হাজির হয়। ও বলে আপনি আমার বড় দাদা। দুজনে খুব গলায় মেলে। উদয় সিং বলছেন কি আজ কত খুশির দিন, কি আমরা ভাই মিলে গেলাম, এক ভাই দুজনকে খুঁজে পেলাম। উদয় সিং বলছেন আর ভরতপুর পেল তার মহারাজাকে। তখন উত্তম কুমার বলছেন না আবার সেই বন্দি, আমি বন্দি চাই না, আমাকে ছেড়ে দাও। উত্তম কুমার সুলক্ষণা পণ্ডিতকে ছেড়ে এখান থেকে চলে যেতে চায়, কিন্তু সুলক্ষণা পণ্ডিত আর কি, তুমি কি ভাবলে কি তুমি সবাইকে ছেড়ে চলে যেতে পারো আর আমি কি সবাইকে ছেড়ে চলে যেতে পারি না? এই বলে উত্তম কুমার সুলক্ষণা পণ্ডিতকে নিজে ঘোড়ায় বসে নিলেন আর ওখান থেকে ওনারা বেরিয়ে গেলেন। আর এই হলো এই ছায়াছবির সমাপ্তি। ছায়াছবিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার নতুন ছায়াছবি নিয়ে খুবই তাড়াতাড়ি আসছি। নমস্কার।